আজকে আমরা ডিসকাশন করব পরিচ্ছেদ নাম্বার 10.8 সংক্রান্ত প্রশ্ন। তো প্রথম যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা হলো যে উৎপন্ন যৌগটিকে শনাক্ত করো এবং সিজনার ট্রান্স তা উল্লেখ করো। তো বেসিক্যালি এইখানে যে বিক্রিয়াটা দেওয়া আছে রিয়েজেন্ট হিসেবে সেটা দেওয়া আছে অ্যালকোহলীয় KOH, ঠিক আছে। এবং তোমরা অলরেডি জানো যে অ্যালকোহলীয় KOH যদি থাকে কোনো একটা যৌগের মধ্যে, তাও রিয়েজেন্ট হিসেবে যদি অ্যালকোহলিক KOH আমরা সাধারণত ইউজ করি, তাহলে সেটা অ্যাকচুয়ালি কি, সেটা হচ্ছে একটা ক্ষার। সো যেহেতু এখানে KOHটা ক্ষার হিসেবে বিহেভ করবে, তো ও সবসময় খুঁজে বেড়াবে অ্যাসিডটাকে। তো আমাদের যেই যৌগটা দেওয়া আছে সেই যৌগটাকে কী দেওয়া আছে দেখে নিই। এখানে স্টিরিওকেমিস্ট্রি কী হবে সেটা আমি পরে আলোচনা করছি, কিন্তু আগে আমরা দেখে নিই যে এইখানেতে আগে উৎপন্নটা হয় কি, সেই উৎপন্ন হওয়াটা আগে ডিসকাশন করার পর তারপর আমরা চলে যাবো স্টিরিওকেমিস্ট্রিতে। কারণ এখানে যে 3 ডাইমেনশনাল স্ট্রাকচার দেওয়া আছে তার মানে হচ্ছে এখানে তোমাকে স্টিরিওকেমিস্ট্রির একটা ব্যাপার চলে আসবে। তো যাই হোক, এইখানেতে আমাদের যেটা দাঁড়ালো যে যখনই এই রিয়াকশানটা করবে এই অ্যালকোহলিক KOH, তখন সে কী করবে, একটা অ্যাসিডকে খুঁজবে। তো এখানে অ্যাসিড বলতে কে আছে, এখানে দেখো অ্যাসিড বলতে আছে H, এদিকে আছে Cl, অর্থাৎ দুটো পাশাপাশি কার্বন থেকে, অর্থাৎ এই কার্বন আর এই কার্বন থেকে দুটো গ্রুপ বেরিয়ে যাবে। এই সিস্টেমটাকে বলা হচ্ছে আলফা বিটা এলিমিনেশন রিয়াকশান। আলফা বিটা এলিমিনেশন রিয়াকশান, ঠিক আছে। এটা হচ্ছে আলফা বিটা, মানে পাশাপাশি কার্বন থেকে এটা দুটো এলিমিনেশন হচ্ছে। এখানে অ্যাকচুয়ালি এলিমিনেট হচ্ছে কে, অ্যাকচুয়ালি এলিমিনেট যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা হাইড্রোজেন আর একটা ক্লোরিন, অর্থাৎ HCl। এই সেলটাকে নিচ্ছে কে, এই KOH, ঠিক আছে। যদি নিয়ে বেরিয়ে যায় তাহলে সেক্ষেত্রে উৎপন্ন হচ্ছে C, এখানে C, এখানে হচ্ছে একটা Me ছিল, এখানে একটা PH ছিল, ঠিক একই রকমভাবে এখানে একটা PH ছিল, এখানে একটা H ছিল, ঠিক আছে। তো তো এটা উৎপন্ন হয়। তো যাই হোক, এখানে যোজ্যতা পূরণ করে আমাকে এখানে কী করতে হবে, ডাবল বন্ড করতে হবে। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি মোদ্দা কথা যে বিক্রিয়াতে কী উৎপন্ন হবে। কিন্তু ঘটনাটা হলো যদি স্টিরিওকেমিস্ট্রির কথা বলে, যেহেতু এখানে স্টিরিওকেমিস্ট্রির কথাই বলেছে যে সিজ হবে না ট্রান্স হবে, তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে কী করে এক্সপ্লেন করব। তো মাথায় রাখতে হবে আলফা বিটা এলিমিনেশনের সময় দুটো গ্রুপকে তোমার অ্যান্টি পজিশন থেকে বের করতে হবে, অর্থাৎ দুটো গ্রুপকে তোমাকে কী করতে হবে, একজন আরেকজনের একদম অপোজিটে রাখতে হবে। অর্থাৎ কী হচ্ছে, যদি অ্যান্টি করতে হয় তোমাকে এই হাইড্রোজেনটাকে ক্লোরিনটাকে একদম একে অপরের অপোজিটে নিয়ে চলে যেতে হবে, ঠিক আছে। এইবার আমরা কিভাবে নেব সেই জিনিসটাকে দেখো। আমরা কি করেছি, এখানে এটা কিন্তু অ্যান্টি পজিশনে নেই, এই দুটো কিন্তু একই সিস পজিশনে থেকে গেছে, যার জন্য আমরা কী করবো, এই সাইড থেকে সিস্টেমটাকে রোটেট করব। মানে এই সিঙ্গেল বন্ডের এগেনস্টে একটা কার্বন কীভাবে ঘুরে যাবে, যদি ঘুরিয়ে যায় তাহলে সি, এখানে হচ্ছে H, এখানে আমি Cl নিয়ে চলে এলাম, তারপরে এই Clটা চলে এলো পিএইচের জায়গায়, ঠিক আছে। এই Clটা চলে গেলো পিএইচের জায়গায়। আচ্ছা, এই পাশে যেটা আছে সেটাকে যা আছে সেই রকমভাবে ছেড়ে দাও, সেই জায়গাটা কিছু করতে যেও না, এটা যা আছে তাই ছেড়ে দাও। এবার যেহেতু আমরা এই কার্বনটাকে রোটেট করাচ্ছি, ঠিক আছে, তাহলে Clটাকে ঘুরিয়ে নিয়ে চলে এসেছি এখানটায়। লক্ষ্য রাখবে Clটা যদি এই পাশে আসে, তুমি এই পাশ থেকে ভালো করে ভিউ করো, তারপর Cl, তারপরে H, তারপরে হচ্ছে পিএইচ, ঠিক আছে। Cl এর সঙ্গে যখন H-এর ইন্টারচেঞ্জ হবে, ধর Clকে নিয়ে চলে আসলে এখানে, তাহলে H চলে আসবে এখানে, আবার Clকে যখন এখানে নিয়ে আসবে তখন H চলে আসবে কিন্তু টপে। সুতরাং H কিন্তু চলে যাচ্ছে তোমার টপে, অর্থাৎ Cl এর ডান পাশে আছে এটাকে পুরোপুরি উল্টে দিচ্ছি আমি। সুতরাং এই হচ্ছে সিস্টেম, এই হচ্ছে সিস্টেম, ওকে। এইরকম অবস্থাতে আমাকে কি করতে হচ্ছে, Cl এর ঠিক আগে ছিল H, যার জন্য আমরা Hটাকে নিয়ে আসবো এখানটায়, পিএইচকে নিয়ে চলে যাবো এখানটায়, ওকে। এইরকম অবস্থাতে এবার আমি কী করবো, এইখান থেকে H, এখান থেকে Clকে আউট করে দেবো, বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে দাও। তাহলে বাদ দিয়ে দিলে লক্ষ্য করবে পিএইচ এখানে বোল্ড ছিল, এখানে হয়ে গেছে ডটেড, অর্থাৎ তোমার কী দাঁড়াচ্ছে, এটা মানে দাঁড়াচ্ছে হচ্ছে সি, এই পাশে যদি পিএইচ থাকে তাহলে ওই সিটার উল্টো দিকে আছে পিএইচ, এই পাশে তাহলে আসবে H, আর এই পাশে চলে যাবে Ma। সুতরাং এটা আমি কিন্তু ট্রান্স প্রোডাক্ট পাবো, ঠিক আছে। অর্থাৎ আমাদের প্রদত্ত ক্ষেত্রে যেই সমীকরণটা দিয়েছে সেই সমীকরণ অনুযায়ী আমরা যদি ব্যাখ্যা করতে যাই তাহলে সেটা হবে এরকম যে Cl, H আছে Me, এই আছে PH, এই আছে হচ্ছে পিছন দিকে H, এটা হলো হচ্ছে, ঠিক আছে।
এইরকম অবস্থাতে তুমি যদি KOH অ্যালকোহল দাও তাহলে সেক্ষেত্রে উৎপন্ন হবে C+C, এদিকে হচ্ছে Me, এখানে হচ্ছে PH, এটা উল্টে যাবে, এটা হবে PH, এটা হচ্ছে H। ঠিক আছে, এটা উৎপন্ন হবে আমাদের প্রোডাক্ট। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, তোমাদের হয়তো রোটেশন করতে গিয়ে, যে এইখানে যখন তোমরা রোটেশনটা করছো, সেই রোটেশনটা করতে গিয়ে তোমাদের কিন্তু একটু সমস্যা অনুভূত হতে পারে। তো সেই জন্য আমরা ওরকমভাবে রোটেশন না করে আমরা কী করবো, দেখো এটা রাফ ওয়ার্কে আমরা একটা কাজ করে নেব। সেটা কি, HSC যা আছে তাই আমি Clটাকে নিয়ে যাবো H এর জায়গায়, কি ঠিক আছে। তাহলে আমি জাস্ট এরকমভাবে যা আছে ওইভাবে লিখো, হলো। লেখার পরে Clটাকে নেওয়া আছে তুমি আগে H এর জায়গায়, H চলে গেল এখানেতে, ঠিক আছে। তাহলে H কিন্তু এখানে চলে গেল, সরি Clটাকে H এর জায়গায়, তাহলে H চলে আসবে এখানটায় আর PH চলে যাবে এখানটায়, ঠিক আছে। এই পাশে যা আছে তাই রেখে, হ্যাঁ। তাহলে আলটিমেটলি তোমার Cl কিন্তু এখানে ইয়ে হলো, ওকে। Cl ঘুরে চলে গেল H এর জায়গায়, এরকম করলাম। এরপরে তুমি আবার একটা রোটেশন করো যাতে Clটাকে আমরা এই পজিশনে আনতে পারি। তাহলে আমরা যদি এই পজিশনে আনি তাহলে সেক্ষেত্রে কী হবে, Cl চলে গেল এখানে, তাহলে H চলে আসবে উপরের দিকে, অর্থাৎ পুরো ইন্টারচেঞ্জ, ঠিক আছে, PH। তো এই জায়গাটা আমি একটা ব্যাপার তোমাদেরকে বলে দিই কি হচ্ছে। আমরা Cl এর টপে ছিল নন ডার্কলিং লাইনে ছিল, আমি নিচে চলে নিয়ে আসলাম পুরো অ্যান্টি পজিশনে, যার জন্য এটাকে আমি কী করবো, অ্যান্টি পজিশনে নেব। Clকে যেহেতু আমি অ্যান্টি পজিশনে নিয়েছি, সেই জন্য Hকেও আমি অ্যান্টি পজিশন নেবো, মানে কি বিপরীতে নেবো। বিপরীত না নেবো মানে কি, এখানে ডট ডট ছিল, তাহলে হচ্ছে ডার্কে চলে যাবে। সেই জন্য কিন্তু এখানে দেখো আমাদের কিন্তু ডট ডট যেটা ছিল সেটা কিন্তু ডার্কে চলে এসেছে, দেখো, যেহেতু অ্যান্টি পজিশনে তোমাকে নিতে হয়েছে, ঠিক আছে। একই রকমভাবে PHকেও অ্যান্টি পজিশন নিতে হবে, তাহলে PH যেহেতু ডার্কে ছিল সেই জন্য ডট ডট লাইনে কিন্তু চলে গেল। অর্থাৎ তোমাকে যখনই এটা ঘুরিয়ে অ্যান্টি পজিশনে আনবে তাহলে এগুলো কিন্তু অ্যান্টি পজিশনে চলে যাবে অটোমেটিক্যালি, ঠিক আছে। তো সেই হিসাব করে কিন্তু এই রোটেশনটা করবে। রোটেশন ঠিকমতো করতে না পারলে তোমার কিন্তু স্ট্রাকচার মিলবে না, ওকে। তো এইটা হচ্ছে আমাদের একটা সহজ ট্রিক্স। তার মানে অ্যান্টি মানে টোটালটাকে অ্যান্টিতে নেবো সবগুলোকে, হ্যাঁ। তাহলে এখান থেকে Clকে তুমি অ্যান্টিতে নিয়ে গেছো, মানে কি এটাকেও অ্যান্টি পজিশনে গেলে এরও কিন্তু অ্যান্টি পজিশনেই আসবে, ওকে। তো এই গেল আমাদের 50 নম্বর কোশ্চেনটা। এরপরে হচ্ছে 51 কী বলেছে দেখি। 51 বলেছে 2-ব্রোমো-বিউটেনের সঙ্গে অ্যালকোহলের KOH এর বিক্রিয়ায় উৎপন্ন দুটি সমবায়ী অ্যালকেনের মধ্যে কোনটি অধিক পরিমাণে উৎপন্ন হয় এবং কেন। এক্ষেত্রে আমাদের কিন্তু একটা সূত্র আসবে, সূত্রটা পরে বলছি। তার আগে আমি বলি যে 2-ব্রোমো-বিউটেনের সঙ্গে অ্যালকোহলের KOH এর বিক্রিয়ায় কী উৎপন্ন হয়, ঠিক আছে। আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে 2-ব্রোমো-বিউটেন। বিউটেন মানে হচ্ছে 1, 2, 3, 4 কার্বন, তার মধ্যে 2 নম্বর পজিশন ব্রোমো-বিউটেন। এটা হচ্ছে 2-ব্রোমো-বিউটেনের গঠন সংকেত। এটার সঙ্গে তুমি যদি অ্যালকোহলীয় KOH দাও তাহলে কী হবে, তাহলে অ্যালকোহলীয় KOH যদি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে একটা ক্ষার ও অ্যাসিড খুঁজবে। এবার অ্যাসিড খুঁজতে গিয়ে লক্ষ্য করবে CH3CH, আমি এইভাবে লিখলাম CH3, এখানে আছে Br, এখানে আছে H। আমার সুবিধার্থে আমি এখান থেকে CH3 না করে এটাকে আমি করে দিলাম হচ্ছে CH2, একটা H আমি এইখানে নিয়ে চলে এলাম, অর্থাৎ এটা 3-এর জায়গায় হয়ে গেল 2। হ্যাঁ, এইবার লক্ষ্য করবা যে আমাদের কী হতে পারে। দেখো আমাদের হতে পারে যে আমি এইখান থেকে এখান থেকে Brকে আউট করলাম, ঠিক আছে, বের করে নিয়ে চলে এলাম। তাই সেক্ষেত্রে এই বন্ধনটা আমার এই লোকেশনে যাবে, অর্থাৎ উৎপন্ন হতে পারে কি CH3CH CH এমন একটা অ্যালকিন যেখানে দুটো প্রতিস্থাপক আছে। ডাবল বন্ডেড কার্বনের সাপেক্ষে দুটো প্রতিস্থাপক আছে, প্রতিস্থাপক একটা এটা, প্রতিস্থাপক একটা এটা। আবার এরকমও তো হতে পারে যে ধরো আমি এই দুটো হাইড্রোজেনকে যদি বের না করে আমি এই হাইড্রোজেনকে বের করতে পারতাম, ঠিক আছে। তাহলে ডাবল বন্ডটা কোথায় হতো, তাহলে ডাবল বন্ড কিন্তু এই পজিশনে আসতো, ঠিক আছে। অর্থাৎ তুমি তখন পেতে কি CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH এটাকে আমি খাতার পাতায় লিখবো কী করে, আমি তো অ্যানিমেশন কাটাকুটি এই করে করলাম। আমরা খাতার পাতায় লেখার সময় এইভাবে এরকমভাবে দেখাতে পারি, দেখো CH2, আমরা খাতার পাতায় দেখাতে পারি এরকমভাবে CH2H হলো CH, এখানে আছে Br, এখানে আছে CH ঠিক আছে। কোনো সময় আমার এই HBr বেরোচ্ছে, আবার কোনো সময় কিন্তু
এই এইচ এখান থেকে বিআর কিন্তু বেরোতে পারে, অর্থাৎ দুই জায়গা থেকে এইচ বিআর বেরোতে পারে। ঠিক আছে, যখন লাল কালারের হিসাবে বেরোবে তখন এটা উৎপন্ন হবে, যখন সবুজের হিসাবে বেরোবে তখন এটা উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, এবার প্রশ্ন হলো এই দুটোর মধ্যে কোনটা বেশি পরিমাণে উৎপন্ন হবে, কারণ এখানে বলেছে কোনটি অধিক পরিমাণে উৎপন্ন হয়। ঠিক আছে, মাথায় রাখতে হবে যে এটা সেট জেফ রুল দ্বারা পরিচালিত হবে। ঠিক আছে, এক্ষেত্রে মাথায় রাখবে যে এটা বেশি পরিমাণে পাবো, কারণ এটার মধ্যে দুটো প্রতিস্থাপক আছে। আর এটার মধ্যে যদি দেখো তাহলে এই ডাবল বন্ডেড কার্বন যেটা আছে, এই দুটো কার্বনের মধ্যে প্রতিস্থাপক বলতে শুধুমাত্র এটাই আছে। এই প্রতিস্থাপক আছে মানে এখানে একটা প্রতিস্থাপক, এখানে দুটো প্রতিস্থাপক, অর্থাৎ যেখানে একটা প্রতিস্থাপক সেটার কিন্তু স্টেবিলিটি কম, এটা কিন্তু স্টেবিলিটি বেশি হবে। এবং কেন? কারণ হচ্ছে এই যে সিস্টেমটা আছে এই সিস্টেমটা স্টেবিলিটি এর থেকে বেশি হবে। হ্যাঁ, বেশি প্রতিস্থাপিত অ্যালকিনের মধ্যে হাইপার কনজুগেশন বেশি হয়, সেজন্য এটা বেশি স্টেবল এবং সেই জন্য এটা বেশি পরিমাণে পাওয়া যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে কারণ। ওকে, সো এটা হচ্ছে আমাদের মুখ্য প্রোডাক্ট আর এটা হচ্ছে গৌণ প্রোডাক্ট। ঠিক আছে, এরপর আসো টিইএল কি। পরে কোশ্চেন টিইএল কি, এটা কীভাবে প্রস্তুত করা যায় এবং ব্যবহার উল্লেখ করো। টিইএল এর ফুল ফর্ম হচ্ছে টেট্রা ইথাইলেট। টেট্রা ইথাইলেট যেটা হচ্ছে একটা জৈব ধাতব যৌগ, এটি অ্যান্টি নকিং যৌগ হিসেবে কিন্তু ব্যবহৃত হয়। ঠিক আছে, অ্যান্টি নকিং মানে ইঞ্জিনের মধ্যে একটা কী বলবো, যখন আমরা পেট্রোল ইউজ করি তো পেট্রোল ইঞ্জিনগুলোতে সাধারণত কী হয়, নকিং প্রপার্টি থাকে। সেই নকিং প্রপার্টির জন্য ইঞ্জিন নষ্ট হতে পারে। এই ইঞ্জিন নষ্ট হাত থেকে বাঁচানোর জন্য আমরা অ্যান্টি নকিং হিসাবে এই টেট্রা ইথাইলেট সাধারণত দিয়ে থাকি। ঠিক আছে, এই কোশ্চেনটা খুব একটা বেশি গুরুত্বপূর্ণ নয়, জাস্ট জেনে রাখো যে টিইএল মানে হচ্ছে টেট্রা ইথাইলেট এবং এটা ব্যবহারটা কী আছে, ব্যবহারটা হচ্ছে অ্যান্টি নকিং যৌগ হিসেবে পেট্রোলের সঙ্গে এটি ব্যবহার করা হয়। কিন্তু ইদানিংকালে এটা ব্যবহার বন্ধ হয়ে গেছে, কারণ এটা বায়ু দূষক প্রচণ্ড রকমভাবে বায়ু দূষণ করে। ঠিক আছে, যে কারণে এটা ব্যবহার কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। ওকে, এরপরে পরিচ্ছেদে চলে যাই। সরি, এরপরে আরও কিছু কোয়েশ্চেন আছে, পরের পরিচ্ছেদ নয়। কোয়েশ্চেন নাম্বার 53 বলেছে 2 ব্রোমোপ্রোপানের সঙ্গে NaOMe বা KOCmH বিক্রিয়ায় দুটো ভিন্ন পদার্থের যৌগ উৎপন্ন হওয়ার পিছনে কারণ ব্যাখ্যা করো। আমি দুটো যৌগ কী কী উৎপন্ন হয় আগে সমীকরণ দুটো তোমাদের দেখাই। তো এই বিক্রিয়াতে অ্যাকচুয়ালি NaOMe যখন ইউজ করা হচ্ছে তখন কী হচ্ছে, এই পদার্থ উৎপন্ন হচ্ছে, আর এটার ক্ষেত্রে এই পদার্থ। এইটার ক্ষেত্রে যেটা হচ্ছে লক্ষ্য করবে যে এখানে বিআরের জায়গায় আমরা কিন্তু OMe-কে প্রবেশ করাচ্ছি, অর্থাৎ এটা একটা SN টাইপের বিক্রিয়া, ইলেকট্রোফিলিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। ঠিক আছে, যেখানে NaBrটা সিস্টেম থেকে আউট হয়, এখানে Na আর Brটা আউট হয়, তার পরিবর্তে OMe-টা বিআরের জায়গায় গিয়ে প্রবেশ করে। ওকে, আর এটার ক্ষেত্রে কী হচ্ছে, এটার ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করবে এখান থেকে বিআর তো বেরোচ্ছেই, তার সঙ্গে এখান থেকে 3টে হাইড্রোজেনের মধ্যে একটা হাইড্রোজেন কিন্তু বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে অপনয়ন বিক্রিয়া হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে রিয়াকশন হচ্ছে, এলিমিনেশন। ঠিক আছে, এবার প্রশ্ন হলো দুই জায়গায় দুরকমভাবে বিক্রিয়া কেন হচ্ছে, অথচ দেখো এখানে অক্সাইড আয়ন, এখানেও কিন্তু অক্সাইড আয়নই আছে, অর্থাৎ Na+, এটা হচ্ছে মাইনাস, K+, ওইটা মাইনাস, এটা Na+, OMe মাইনাস। তো এইখানেতে কী হচ্ছে লক্ষ্য করবে, এইখানে যেই পার্টগুলো আছে সেই পার্টগুলো কিন্তু ছোটো ছোটো পার্ট, যেরকম সোডিয়াম পটাশিয়ামের থেকে ছোটো। OMe, ঠিক আছে, এখানে রিয়েজেন্ট হিসাবে OMe মাইনাস আছে, পয়টার ক্ষেত্রে আছে OC, 3টা Me গ্রুপ আছে, অর্থাৎ এই যে যৌগ দুটোর যে পার্টগুলো বা এই আয়নগুলো, এই নিউক্লিওফাইল হিসাবে যদি ভাবো, এই আয়নগুলোর মধ্যে এই আয়নটার সাইজ কিন্তু অনেকটা বড়, বাল্কি সাইজ হওয়ার জন্য কী হচ্ছে, ও কিন্তু SN2 টাইপের রিয়াকশন ঘটাতে পারছে না। এই রিয়াকশনটা মেনলি হচ্ছে SN2 টাইপের, অর্থাৎ ব্যাক সাইড অ্যাটাক হবে, এটা বেরিয়ে আসবে। ঠিক আছে, কিন্তু এখানেতে যদি আমি এটা ইউজ করি, ওর পক্ষে ব্যাক সাইড অ্যাটাক করা সম্ভব হচ্ছে না, কারণ হচ্ছে এই গ্রুপটা অনেকটা বড় হওয়ার জন্য ব্যাক সাইড অ্যাটাকের ক্ষেত্রে সংঘটিত হয় না। তো তখন যেহেতু ও নিউক্লিওফাইল হিসেবে আচরণ করতে পারছে না বা SN2 রিয়াকশন করতে পারছে না, তাহলে ওর কাছে অপশন কি, ওর কাছে অপশন হচ্ছে ও এবার কী হিসেবে কাজ করবে, ও কাজ করবে হচ্ছে ক্ষার হিসাবে, এবং ক্ষার হিসেবে যখন সে কাজ করছে তখন সে অ্যাসিড খুঁজবে, অর্থাৎ এখান থেকে H, এখান থেকে Br বের করে এটা উৎপন্ন করবে এবং এক্ষেত্রে ও এলিমিনেশন বিক্রিয়া ঘটাবে। ঠিক আছে, এটাই হচ্ছে কারণ যে আমরা দুটো ভিন্ন পদার্থ পাচ্ছি, এবং সেটা শুধুমাত্র এই যে রিয়েজেন্ট আছে, রিয়েজেন্টে যে
মানে অ্যালকক্সি পার্ট, এটাকে বলা হচ্ছে অ্যালকক্সি পার্ট। হ্যাঁ, এটা অ্যালক গ্রুপ এবং অক্সি গ্রুপ, সেই জন্য মিলিত হয়ে অ্যালকক্সি পার্ট। এই অ্যালকক্সি পার্টটা দুজনের ক্ষেত্রে বাল্কিনেসটা আলাদা আলাদা, একজনের ক্ষেত্রে বাল্কিনেস কম, একজনের ক্ষেত্রে বাল্কিনেস বেশি। যার ক্ষেত্রে বাল্কিনেস বেশি তখন সে বিহেভ করছে বা আচরণ করছে ক্ষারের মতো, যখন তার বাল্কিনেস কম তখন সে নিউক্লিওফাইলের মতো আচরণ করছে এবং SN2 বিক্রিয়ার মাধ্যমে আলাদা যৌগ দিচ্ছে। এই হচ্ছে কারণ যে আমরা দুটো ভিন্ন পদার্থ পাচ্ছি। এরপরে কোশ্চেন নাম্বার 55-এ যাই, না 54-এ যাই। ইথাইল ব্রোমাইডের সঙ্গে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলীয় KOH এর বিক্রিয়ায় ইথানল উৎপন্ন হয়, কিন্তু 200 থেকে 280 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অ্যালকোহল উৎপন্ন হয় কেন? বিক্রিয়া দুটো আগে লিখে নিই আমি। দেখো এখানে দুটো যৌগ আলাদা আলাদা উৎপন্ন হচ্ছে। একটা হচ্ছে কি, যখন রিয়েজেন্টটা KOH এর সঙ্গে জল হিসেবে থাকছে এবং উষ্ণতা কম থাকছে, ঠিক আছে, তো তখন কি হচ্ছে, এখান থেকে বিআরকে রিপ্লেস করছে কে OH গ্রুপ, অর্থাৎ প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে। ক্লিয়ার? আর যদি আমরা উষ্ণতা বাড়িয়ে দিই, উচ্চ উষ্ণতায় ঘটনা হয় এবং অ্যালকোহল মাধ্যমে, তো তখন কি হচ্ছে, এখান থেকে এক অণু HBr বেরোচ্ছে, অর্থাৎ এখান থেকে বিআর, এখান থেকে একটা H, ঠিক আছে। তো আমি পাচ্ছি হচ্ছে এটা, অর্থাৎ প্রথম ক্ষেত্রে যে বিক্রিয়াটা হয়েছে সেটা হচ্ছে SN রিয়াকশন, সেটা 1 and 2, সেটা পটের ফ্যাক্টর। এটা হচ্ছে রিয়াকশন, এলিমিনেশন রিয়াকশন। এবার প্রশ্নটা হচ্ছে কেন এরকম হলো, ঠিক আছে, কারণটা চেয়েছে। দেখো এখানে কারণ ব্যাখ্যা করো বলেছে। হ্যাঁ, তো কারণ ব্যাখ্যা করে বলেছে, তার মানে কী হচ্ছে, তোমাকে এটা কেন এটা হলো সেটা তোমাকে বলতে হবে। এবার মাথায় রাখতে হবে যে যখন জল আমরা মাধ্যম হিসেবে ইউজ করি তখন সিস্টেমটা মানে জলটা হয়ে যায় পোলার মাধ্যমে SN রিয়াকশনটা খুব তাড়াতাড়ি হয়। আবারও বলছি, পোলার মাধ্যমে SN বিক্রিয়াটা খুব তাড়াতাড়ি সংঘটিত হয়, ঠিক আছে। অর্থাৎ এক্ষেত্রে SN বিক্রিয়াটা ফেসেবল হবে। হ্যাঁ, আর যখন উচ্চ উষ্ণতার গল্প আসবে তখন অধিক স্টেবল যৌগ উৎপন্ন হওয়ার প্রবাবিলিটি থাকবে। এবার এই দুটোর মধ্যে অধিক স্টেবল যৌগ হচ্ছে এটা, কারণ কি, কারণ হলো এখানে যে কার্বন দুটো আছে সেই কার্বন দুটোর হাইব্রিডাইজেশন হয়ে যায় হচ্ছে sp2, এখানে কার্বনগুলো হাইব্রিডাইজেশন ছিল sp3, ঠিক আছে। বন্ধন কোণ ছিল 109 ডিগ্রি 28 মিনিট, ওকে। এখানে বন্ধন কোণ হচ্ছে 120 ডিগ্রি, যেহেতু বন্ধন কোণটা এখানে বেশি সেই জন্য বন্ধন বিকর্ষণ বলটা এখানে কম আছে, যার ফলে এটা বেশি স্টেবল। অর্থাৎ এটা থার্মোডাইনামিকের দিক থেকে যদি বিচার করি, অ্যালকিনটা মোর স্টেবল দ্যান অ্যালকেন সিস্টেম। তো এখানে কী হয়েছে, ওর প্রথমে 109 ডিগ্রি 28 মিনিট ছিল, এখানে 109 ডিগ্রি 28 মিনিট কোণ, অর্থাৎ এখানে কিন্তু বন্ধন স্ট্রেনের কোনো পরিবর্তন হয়নি, কিন্তু এইখান থেকে যখন এইখানে রিয়াকশনটা হলো তখন কী হলো, বন্ধন কোণের মান কিন্তু বেড়ে গেছে, অর্থাৎ বন্ড রিপালশন কিন্তু অনেক কমে গেছে, অনেকটা রিলিজ হয়ে গেল সে, তার মানে ওর মধ্যে স্ট্রেনটা অনেক কমে গেল। সুতরাং এক্ষেত্রে মাথায় রাখতে হবে এটার তুলনায় এটা বেশি স্টেবল হবে, অর্থাৎ এই বিক্রিয়াটার মাধ্যমে বেশি স্টেবল প্রোডাক্ট আমরা পাচ্ছি। মাথায় রাখতে হবে যে থার্মোডাইনামিক্যালি স্টেবল প্রোডাক্ট পেতে গেলে তোমাকে উষ্ণতা সবসময় উচ্চ রাখতে হবে, অর্থাৎ কী হয়েছে, এটা যেহেতু উচ্চ উষ্ণতা সংঘটিত হয়েছে সেই জন্য আমি এই প্রোডাক্টটা বেশি করে পাচ্ছি। তাছাড়াও অ্যালকোহল যখন KOH এর সঙ্গে থাকবে, আগেই বলেছি অ্যালকোহল KOH এর সঙ্গে থাকলে পরে সে ক্ষারের মতো আচরণ করবে এবং সেই কারণে এটা কিন্তু প্রোডাক্টটা দেবেই দেবে, ঠিক আছে। এইটাই হচ্ছে কারণ দুটো আলাদা আলাদা যৌগ দেওয়ার। এরপর আসলে জৈব ধাতব যৌগ কাদের বলা হয়, যখন একটা ধাতব পদার্থ লাইক ধরো Mg যখন কোনো অ্যালকিল গ্রুপের সঙ্গে সরাসরি যুক্ত থাকবে, অ্যালকিল গ্রুপ লাইক ধরো CH3, ঠিক আছে, ধাতু যখন CH3 এর সঙ্গে সরাসরি যুক্ত থাকবে তখন তাকে বলা হবে জৈব ধাতব যৌগ, যেরকম গ্রিগনার্ড বিকারক CH3MgBr, জৈব ধাতব যৌগ। তার মানে এক্ষেত্রে যেটা কন্ডিশন সেটা হচ্ছে ধাতুটাকে কার সঙ্গে যুক্ত হতে হবে, কার্বনের সঙ্গে। সে কোন কার্বনের সঙ্গে, অ্যালকাইল গ্রুপের যে কার্বন আছে বা অ্যারাইল গ্রুপের যে কার্বন আছে সেই কার্বনের সঙ্গে কিন্তু সরাসরি যুক্ত থাকতে হবে। যদি যুক্ত না থাকে তাহলে তাদেরকে আমি জৈব ধাতব যৌগ বলতে পারবো না, ঠিক আছে। তাহলে PbOCO CH3কে কি আমরা জৈব ধাতব যৌগ বলতে পারি? তাহলে আমাদের আগে ওদের গঠন সংকেতের মধ্যে যাও, Pb আছে যুক্ত আছে অক্সিজেনের সঙ্গে CO CH3 হোল 2, এটা দুজনের সঙ্গে আছে, অর্থাৎ আরেকটা আছে, ঠিক আছে। এটাকে কি আমরা জৈব ধাতব যৌগ বলতে পারি? না, এটাকে জৈব ধাতব যৌগ বলতে পারবো না, কারণ লেডটা যুক্ত আছে অক্সিজেনের মাধ্যমে, নট কার্বনের মাধ্যমে। যদি কার্বনের সঙ্গে যুক্ত থাকতো তাহলে তাকে জৈব ধাতব যৌগ বলতে পারতাম, কিন্তু যেহেতু কার্বন নেই সেই জন্য একে কিন্তু আমি জৈব ধাতব যৌগ বলতে পারছি না। গ্রিগনার্ড বিকারক গঠনের মাধ্যমে অ্যালকিল হ্যালাইডগুলোকে কীভাবে হাইড্রোকার্বনে পরিণত করা যায়? আচ্ছা, এক্ষেত্রে না একটা কথা তোমাদের একটু বলে রাখি, যে জৈব ধাতব যৌগ যখনই উৎপন্ন হবে সেখানে কী হবে, ধাতুকে আমরা M হিসাবে লিখলাম, হ্যাঁ, M ও তো কার্বনের সঙ্গে যুক্ত থাকবে, তো এই বন্ধনটা না খুব বেশি পোলারাইজড হবে মানে ইনফ্যাক্ট ও বন্ধনটাকে প্রায় ভেঙে ফেলতে পারো। তার সঙ্গে এখানে করে দেবে ধাতুর উপরে প্লাস, কার্বনের উপরে মাইনাস, অর্থাৎ ধাতুটা সবসময় প্লাস হিসেবে থাকবে আর সেই ধাতুর সঙ্গে সংযুক্ত সরাসরি কার্বন যেটা আছে সেটা কিন্তু মাইনাস হিসেবে থাকবে।
হ্যাঁ, এরকমই এক্সাম্পল হচ্ছে গ্রিগনার বিকারক। সেই গ্রিগনার বিকারকের সংকেত হলো RMgx। দ্যাট মিন যদি এক্সাম্পল হিসেবে নাও, ধরো কথা CH3 CH2 হচ্ছে অ্যালকিল গ্রুপটা, মানে সি গ্রুপটা হচ্ছে CH3 CH2, তার সঙ্গে ম্যাগনেসিয়াম যুক্ত আছে, তার সঙ্গে ধরো ব্রোমিন যুক্ত আছে। এক্স মানে হচ্ছে এখানে ব্রোমিন, ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম, তো এই ম্যাগনেসিয়ামটা প্লাস, এটা হচ্ছে মাইনাস। এবার এখানে কোয়েশ্চেনটা হচ্ছে যে গ্রিগনার বিকারক গঠনের মাধ্যমে অ্যালকিল হ্যালাইডকে কীভাবে হাইড্রোকার্বনে পরিণত করা যায়। ঠিক আছে, অ্যালকিল হ্যালাইডকে বলেছে হাইড্রোকার্বনে পরিণত করার কথা। দেখো, এটাকে যদি আমাকে হাইড্রোকার্বনে পরিণত করতে হয়, তাহলে এটার সঙ্গে আমি এটার পরিবর্তে যদি H+ দিই, তাহলে কী হবে, এই যে বন্ধনটা আছে, অর্থাৎ এই যে MgBr যে পোর্শনটা আছে, সেটা কিন্তু আমরা সরাতে পারি। তার পরিবর্তে এখানে কিন্তু Hকে কিন্তু প্রবেশ করানো যেতে পারে। এখানে জিটা একটু থাকবে না, যেটা মুছে দিলাম। ঠিক আছে, তাহলে পরে উৎপন্ন হলো কি, তাহলে পরে কিন্তু উৎপন্ন হচ্ছে দেখো CH3 রাইট। তো আমাদের কি করতে হচ্ছে যে এখানে তাহলে একটা এমন যৌগ দিতে হচ্ছে যেটা কিনা H+ সাপ্লাই দেবে কাকে, RMgxকে। যখনই সাপ্লাই দেবে তখনই এখান থেকে কিন্তু উৎপন্ন হবে RH। ঠিক আছে, তাহলে অ্যালকিল হ্যালাইড থেকে আমরা আগে গ্রিগনার বিকারক প্রস্তুত করি, তারপরে সেটাকে হাইড্রোকার্বনে পরিণত করার চেষ্টা করি। তো এরকমই একটা এক্সাম্পল ধরো তোমার কাছে আছে CH3 CH2 অ্যালকিল হ্যালাইড হচ্ছে Br, এটা হচ্ছে অ্যালকিল হ্যালাইড। এটার সঙ্গে ম্যাগনেসিয়াম ইথার মাধ্যমে যদি দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে উৎপন্ন হবে CH3 CH2 MgBr, এই যৌগটা। এবার এটার সঙ্গে আমরা যদি এবার ধরো জল দিয়ে দিই, জলের মধ্যে H+ আছে, অথবা ইথাইল অ্যালকোহল দাও, যে কোনো অ্যালকোহল দাও, তাতেও H+ থাকবে। তো কাজে এরা কী করবে, এখানে হাইড্রোজেন সাপ্লাই দেবে, অর্থাৎ কিন্তু উৎপন্ন হবে CH3 CH2H, মানে CH3 CH2। তো কাজে এই হাইড্রোজেন সাপ্লাই দিচ্ছে, তো এক্ষেত্রে উৎপন্ন হচ্ছে একটা অ্যালকিন। এক্ষেত্রে একটা কথা মাথায় রাখবে যে এই যে অ্যালকিল গ্রুপ যেটা আছে, এখানে যে কটা কার্বন আছে, সেই কটা কার্বন ঘটিতই কিন্তু আমরা অ্যালকেন পাবো। তো কাজে এখানে কিন্তু কনফিউজ হয়েও না যে কার্বন সংখ্যা কী হবে, কোনটা উৎপন্ন হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসো দেখো RXকে এমন কোন যৌগে পরিণত করলে R এর উপরে আংশিক ঋণাত্মক আধানের সৃষ্টি হয়, আধান পরিবর্তনের কারণ কী। ঠিক আছে, তো বেসিক্যালি দেখো RX যখন ছিল, হ্যালোজেনের উপর মাইনাস চার্জ হয়, আর তার সঙ্গে যা যুক্ত হয় সেটা প্লাস হয়। এবার এটার সঙ্গে ম্যাগনেসিয়াম আর ইথারে যদি বিক্রিয়া করি, কী হয় দেখো, লক্ষ্য করবে। এখানে কি হয়ে যাবে, RMgx, যেটা গ্রিগনার বিকারক প্রস্তুতিতে আছে, RMgx। এবার আর এর উপরে হচ্ছে ধনাত্মক চার্জ, আর এর উপরে হচ্ছে ঋণাত্মক চার্জ, আর এটার উপরে ধনাত্মক চার্জ। খানিকক্ষণ আগে বলেছিলাম, দেখো ম্যাগনেসিয়াম ধাতুর উপরে আমরা কিন্তু বলেছিলাম পজিটিভ চার্জ রাখতে। ঠিক আছে, খানিকক্ষণ আগে কিন্তু তাই বলা হয়েছিল। তো এখানে পজিটিভ চার্জ, যেহেতু ধাতু, তার মানে এখানে ছিল হচ্ছে প্লাস, এখানে হয়ে গেছে মাইনাস। পুরোটা কিন্তু উল্টে গেছে। কেন হয়েছে এরকম, কারণ এখানে একটা ধাতু চলে এসেছে, এবং ধাতব ধর্ম তো তাই বলে যে ধাতুরা সবসময় ধনাত্মক অবস্থায় থাকার চেষ্টা করে। তো কাজে এইখানে তো তার ব্যতিক্রম হয়নি, এবং সে তার ধনাত্মক মানে ধাতব ধর্মের জন্যই কিন্তু ও তার পুরোপুরি আধানের পরিবর্তন ঘটাতে সক্ষম হয়েছে। ঠিক আছে, এটাই হচ্ছে কারণ তার এই পোলারাইজেশনের বা এই মানে পোলারিটি চেঞ্জের। ওকে, এবার গ্রিগনার বিকারক প্রস্তুতিতে ইথার সম্পূর্ণ শুষ্ক হওয়া প্রয়োজন কেন। দেখো, আমি চাইছি গ্রিগনার বিকারক উৎপন্ন করতে, অর্থাৎ আমি চাইছি RMgx উৎপন্ন করতে। ঠিক আছে, এবার মাধ্যমে তুমি যে পাত্র উৎপন্ন করছো সেটার মধ্যে জল আছে ধরো, তো জলের থেকে তো H+ সাপ্লাই হবে, হলো। H+ যদি সাপ্লাই হয়, তাহলে কী হবে, RMgx এর R-MgX+ ছিল, এইখান থেকে কী হচ্ছে, MgXটা পুরোটা বেরিয়ে যাবে, তার পরিবর্তে ঢুকবে কে, তার পরিবর্তে ঢুকবে হচ্ছে হাইড্রোজেন H+, অর্থাৎ কী উৎপন্ন হচ্ছে, RH। তাহলে এখানে যদি আমি টার্গেট ছিল RMgx উৎপন্ন করব, রেখে দেবো পাত্রের মধ্যে, তা না করে কী হচ্ছে, সে কিন্তু রিয়াকশন করে RH-এ কনভার্ট হচ্ছে। কেন, যদি জল থাকে তার জন্য। ঠিক আছে, সেই জন্য এই ইথার যেটা ব্যবহার করা হয়, সেই ইথারটাকে কিন্তু সম্পূর্ণরূপে শুষ্ক হতে হবে, জল থাকলে কিন্তু চলবে না। ঠিক আছে, তো এরপরে যে কোশ্চেনটা আছে 59, সেটা খুব বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট আমি এতটুকু তোমাদের বলে রাখি যে সেটজেপ এবং হফম্যান অপনয়নের ক্ষেত্রে মুখ্য বিক্রিয়জাত পদার্থের উৎপাদন হওয়ার ক্ষেত্রে সেটজেপ প্রোডাক্ট হিসেবে অধিক প্রতিস্থাপিত অ্যালকিন বেশি পরিমাণে উৎপন্ন হয়, হফম্যান অপনয়নের ক্ষেত্রে কম প্রতিস্থাপিত অ্যালকিন বেশি পরিমাণে উৎপন্ন হয়। ঠিক আছে, এই দুটো হওয়ার পিছনে কারণ হচ্ছে মধ্যবর্তী বিক্রিয়ার মধ্যবর্তী পর্যায়ে মেকানিজমের মধ্যে দেখা যায় যে মধ্যবর্তী পর্যায়ে যেই ট্রানজিশন স্টেটটা থাকে, সেই ট্রানজিশন স্টেটটা সেটজেপ
রুলের ক্ষেত্রে বা সেটজের প্রোডাক্টের ক্ষেত্রে দেখা যায় ওখানে অ্যালকিন ধর্মটা থাকে, মানে ট্রানজিশন স্টেটেরই অ্যালকিন ধর্ম থাকে। কিন্তু যেখানে হফম্যান অপনায়নের ক্ষেত্রে কী হয়, কার্ব অ্যানায়ন টাইপের মধ্যবর্তী পর্যায়ে বা ট্রানজিশন স্টেট লক্ষ্য করা যায়, যার ফলস্বরূপ কী হচ্ছে, হফম্যান প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কম প্রতিস্থাপিত অ্যালকিন বেশি পরিমাণে পাই, আর সেটজেফ অপনয়নের ক্ষেত্রে আমরা অধিক প্রতিস্থাপিত অ্যালকিন পেয়ে থাকি। তো এই দুটো হওয়ার পিছনে কারণটা খুব ভালো করে এক্সপ্লেন করা যায় যদি আমরা তাদের মেকানিজমটা দেখি তাহলে, কিন্তু এই মুহূর্তে সেটা তোমাদের লাগছে না।